আজকে আমাদের টপিক হচ্ছে মস বা ব্রায়োপসিটা। আগের লেকচারে তোমরা দেখেছিলে যে ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটের আন্ডারে ব্রায়োফাইটাকে দুটো ক্লাসে ভাগ করা হয়েছিল, লিভারওর্টস এবং মস। ওকে, তো আগের দিন আমরা লিভারওর্টস সম্পর্কে সমস্ত কিছু দেখেছি। আজকের লেকচারে আমরা দেখব মস সম্পর্কে, ডিটেলসে মস সম্পর্কে আমরা জানবো। ওকে, তো মসের এই পোর্শনটাও লিভারওর্টসের মতোই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখানেও ঠিক আগের মতোই ডায়াগ্রামগুলো তৈরি করবে এবং টোটাল কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে মস শুরু করা যাক। এবারে দেখো, লিভারওর্টসরা যেমন ব্রায়োফাইটার আন্ডারে পড়ে, মসও ঠিক একইভাবে ব্রায়োফাইটার আন্ডারে পড়ে। তাহলে ব্রায়োফাইটার যে নর্মাল লাইফ সাইকেল, যেখানে গ্যামেটোফাইট ডমিনেন্ট, স্প্রোফাইট হচ্ছে সেমি প্যারাসাইট অন দ্য গ্যামেটোফাইটস, ঠিক আছে, এবং এখানে যেভাবে তোমার মেল গ্যামেটসগুলো বাইফ্ল্যাজেলেটেড হয়, সেগুলো সবই মসের ক্ষেত্রে থাকবে। তবে মসের ক্ষেত্রে আলাদা কয়েকটা জিনিস একটু স্পেসিফিকভাবে আমাদের দেখতে হবে, যেটা মসের লাইফ সাইকেলে থাকে কিন্তু লিভারওর্টসের লাইফ সাইকেলে থাকে না। সেটাই এখানে আসলে মেইন পয়েন্টস। তো মস বলতেই আমরা যেটার কথা বুঝি আর কি, মানে মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কমন মস হচ্ছে ফিউনারিয়া। ফিউনারিয়া হচ্ছে, দেখো, মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কমন মস হচ্ছে ফিউনারিয়া, ঠিক আছে, ফিউনারিয়া। তো আমরা জেনারেলি যখন মস সম্পর্কে পড়বো তখন জেনারেলি ফিউনারিয়া রিলেটেডই আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে এর যে লাইফ সাইকেলের বিশেষ কিছু স্টেজেস যেটা তোমার লিভারওর্টসে থাকে না, সেটা ফার্স্টে দেখে নিই। লেট আস সি। আমরা দেখছি মস। ওকে, এবং মসের এখানে লাইফ সাইকেলটা দেখা যাক। তো তোমরা সবাই জানো যে এদের ডমিনেন্ট স্টেজ কোনটা? ডমিনেন্ট স্টেজ হচ্ছে গ্যামেটোফাইট। ওকে, এবারে গ্যামেটোফাইটের যে ইনিশিয়াল সেলস, গ্যামেটোফাইট জেনারেশনের সবথেকে ফার্স্ট সেল কি? ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন হচ্ছে স্পোর। তাহলে এরকম একটা স্পোর থাকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশনের প্রথম সেল। এবারে তোমরা জানো যে এই স্পোরগুলো হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। এটা হ্যাপ্লয়েড স্পোর, তাহলে এটা হচ্ছে স্পোরটা কি? দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন। তোমরা এখানে লিখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় কোশ্চেনে আসে। দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন কি, এবং এর সাথে সাথে তোমরা এখানে আমাকে কমেন্টে লিখে জানাও যে ফার্স্ট সেল অফ স্প্রোফেটিক জেনারেশনের ফার্স্ট সেল কি, সেটাও তোমরা জানাও, ঠিক আছে। এবং এটা তার সাথে লিখবে যে স্প্রোফেটিক জেনারেশনের যে ফার্স্ট সেল সেটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড। ওকে, তো এটা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশনের ফার্স্ট সেল। তো ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন। ওকে, এবারে তোমরা একটু রিকল করার চেষ্টা করো যে এই ফার্স্ট সেলটা কীভাবে তৈরি হচ্ছে। এটা তোমরা এই এই স্টেজে দাঁড়িয়ে, ভিডিওর এখানে দাঁড়িয়েই তোমরা একটু রিকল করে নাও। দরকার হলে ভিডিওটা পজ করে একবার রিকল করে নাও যে ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইটিক জেনারেশন, এই যে স্পোর, এটা কীভাবে তৈরি হয়, ঠিক আছে। এরপরে দেখো, স্পোর কী করে? জার্মিনেট করে। স্পোরের মধ্যে ডিভিশন শুরু হয়, মাইটোসিস ডিভিশন, এবং স্পোরের জার্মিনেশন হয়। তাহলে এরপরে কী হবে? জার্মিনেশন হচ্ছে। এবারে জার্মিনেশনের সময়ে কোন সেল ডিভিশন হচ্ছে? মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। তাহলে কি হয়? স্পোর থেকে একটা ইনিশিয়াল স্ট্রাকচার তৈরি হয়, মানে এভাবে স্পোর থাকে, এবং স্পোর থেকে জার্মিনেট করে কিছু এরকম সেলস তৈরি হয়। বুঝা গেল? এরকম কিছু সেলস তৈরি হচ্ছে স্পোর থেকে জার্মিনেট করে, এবং এটা আরও বেশি ডেভেলপ করে। দেখা যাক কীরকম হয়। স্পোর থেকে জার্মিনেট করে এটা আরও ডেভেলপ করতে থাকে, এবং একটা টাইমে গিয়ে দেখা যাচ্ছে যে এটা খানিকটা এরকম বড় হয়ে যায়, এবং এর কিছু ব্রাঞ্চও এখানে তৈরি হয় এরকম।
কিছু ব্রাঞ্চও এই স্ট্রাকচারটার এইভাবে দেখতে পাওয়া যায়। কিছু ব্রাঞ্চ উপরের দিকে থাকে, কিছু ব্রাঞ্চ এইভাবে নিচের দিকে থাকে। তাহলে কিছু স্টেম লাইক ব্রাঞ্চ এবং কিছু রুট লাইক ব্রাঞ্চ বা রাইজয়েড লাইক ব্রাঞ্চ এরকম থাকে। তাহলে এই যে ইনিশিয়াল স্ট্রাকচারটা তৈরি হলো জাস্ট স্পোর জার্মিনেশনের মাধ্যমেই, যে এই স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলা হয় প্রোটোনিমা। বুঝা গেল? এই প্রোটোনিমা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশনের, এই যে মসদের গ্যামেটোফাইটিক জেনারেশনের ফার্স্ট স্টেজ। বুঝা গেল? প্রোটোনিমা হচ্ছে মসের গ্যামেটোফাইটিক জেনারেশনের ফার্স্ট স্টেজ। ঠিক আছে? এই প্রোটোনিমাটাকে জুভেনাইল স্টেজও সেই জন্য বলা হয়ে থাকে। যেহেতু এটা গ্যামেটোফাইটিক জেনারেশনের ফার্স্ট স্টেজ, তাই প্রোটোনিমাকে জুভেনাইল স্টেজও বলা হয়ে থাকে। তাহলে প্রোটোনিমা কি? ফার্স্ট স্টেজ অফ গ্যামেটোফাইটস, কিংবা এটাকে তোমরা বলতে পারো জুভেনাইল স্টেজ, জুভেনাইল স্টেজ অফ গ্যামেটোফাইট। ভেরি ইম্পর্টেন্ট। যে জুভেনাইল স্টেজ কাকে বলা হচ্ছে বা ফার্স্ট স্টেজ কাকে বলা হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে? বাই ডিরেক্টলি জার্মিনেশন অফ স্পোর। ডিরেক্টলি জার্মিনেশন অফ স্পোরের মাধ্যমে কি তৈরি হচ্ছে? প্রোটোনিমা তৈরি হচ্ছে। এবার এই প্রোটোনিমার মধ্যে কিছু বার্ড তৈরি হয়, মানে কুড়ি। বোঝা গেল? প্রোটোনিমার মধ্যে কিছু বার্ড লাইক স্ট্রাকচার তৈরি হয়, কিছু বার্ড লাইক স্ট্রাকচার প্রোটোনিমার মধ্যে দেখতে পাওয়া যায়। এই যে একটা বার্ড দেখা যাচ্ছে, একটা বার্ড দেখা যাচ্ছে। ঠিক আছে? প্রোটোনিমার মধ্যে এরকম কিছু বার্ড লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এরপরে দেখো ঠিক কী হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, খুবই ভালো করে অ্যাটেনশান দিয়ে এই জায়গাটা দেখবে যে এরপরে কী হচ্ছে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সাইডে আবার একটা ছবি আছে, তো এখানে দেখানো যাক। যে না, দাঁড়াও, সোজা করে দেখাই। হ্যাঁ, এখানে কি হচ্ছে আমরা দেখেছিলাম, এরকম স্পোর থেকে এরকম প্রোটোনিমাটা তৈরি হয়েছে, এরকম প্রোটোনিমাটা তৈরি হয়েছে। বোঝা গেল? এরপরে প্রোটোনিমার মধ্যে এরকম কিছু ব্রাঞ্চ দেখা যাচ্ছিল, এবং কিছু ব্রাঞ্চ দেখা যাচ্ছিল, কিছু লোয়ার ব্রাঞ্চও দেখা যাচ্ছিলো রাইজয়েডসের মতো। কিছু লোয়ার ব্রাঞ্চও দেখা যাচ্ছিলো। এরকম কিছু স্ট্রাকচার প্রোটোনিমার মধ্যে দেখা যাচ্ছিলো, এবং প্রোটোনিমার মধ্যে বার্ড ছিল। এরপরে কি হয়, প্রোটোনিমার থেকে এই বার্ডটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে বার্ড আমরা দেখছিলাম, এই বার্ডটা কি হচ্ছে, প্রোটোনিমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রোটোনিমার থেকে এই বার্ডটা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে? এই বার্ডটা, এবং দেখো কি হয়, প্রোটোনিমার থেকে এই বার্ডটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই এই বার্ডটা আবার ডেভেলপ করে। এই যে বার্ড আমরা দেখলাম প্রোটোনিমার মধ্যে, প্রোটোনিমার থেকে এই বার্ড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এই বার্ড আবার ডেভেলপ করে। বার্ড কী করছে? ডেভেলপ করছে। এবং এই বার্ডটা ডেভেলপ করার মাধ্যমে একটা মেইন অ্যাক্সিস তৈরি করে। আস্তে আস্তে কী হয়, একটা মেইন অ্যাক্সিস তৈরি হয়। এরকম বার্ড ডেভেলপ করে, মানে বার্ড জার্মিনেট করে আস্তে আস্তে এরকম একটা মেইন অ্যাক্সিস তৈরি হচ্ছে। এটা হচ্ছে মেইন অ্যাক্সিস। মেইন অ্যাক্সিসের নিচের দিকে রাইজয়েডস থাকছে। তোমরা ভালো করে অ্যাটেনশন দিয়ে দেখো, এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এরকমভাবে রাইজয়েডস থাকছে মেইন অ্যাক্সিসের নিচের দিকে। ঠিক আছে? মেইন অ্যাক্সিস থেকে কিছু ল্যাটেরাল অ্যাক্সিসও বেরিয়ে যায়, এরকমভাবে কিছু ল্যাটেরাল অ্যাক্সিস ওইভাবে বেরিয়ে যায় মেইন অ্যাক্সিস থেকে। এবং এই মেইন অ্যাক্সিসকে ঘিরে থাকে স্পাইরাল লিফ, মানে পাতা। এরকম স্পাইরাল মানে রাউন্ড হয়ে, ল্যাটারাল অ্যাক্সিসকে ঘিরেও এরকম পাতা থাকে, এরকম রাউন্ড হয়ে এরকমভাবে পাতাগুলো তৈরি হয়। তাহলে মেইন অ্যাক্সিস থেকে কিছু ল্যাটারাল অ্যাক্সিস তৈরি হয় এবং রাউন্ড হয়ে পাতাটা তৈরি হয়। তাহলে দেখো, ফার্স্টে আমরা আরেকবার রিকল করি একটুখানি, তারপরে আমরা নামগুলো দেখব যে কোনটাকে কী বলে। তাহলে ফার্স্টে আমার কাছে ছিল স্পোর জার্মিনেট করলো, স্পোর জার্মিনেট করে তৈরি হলো প্রোটোনিমা। প্রোটোনিমার মধ্যে তৈরি হলো বার্ডস, এবং সেই বার্ডস প্রোটোনিমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেই বার্ডস থেকে তৈরি হলো একটা লিফি প্ল্যান্ট বডি। ঠিক আছে? একটা লিফি প্ল্যান্ট বডি। তাহলে প্রোটোনিমার মধ্যে তৈরি হয়েছিল বার্ডস,
সেই বার্ডস প্রোটোনিমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৈরি হলো একটা লিফি প্ল্যান্ট বডি। তাহলে এই যে লিফি প্ল্যান্ট বডিটা তৈরি হলো প্রোটোনিমার মধ্যে, এটাকে বলা হয় সেকেন্ডারি স্টেজ বা সেকেন্ড স্টেজ অফ গ্যামেটোফাইট। তাহলে সেকেন্ড স্টেজ অফ গ্যামেটোফাইট অফ মস, ঠিক আছে। এবং যেহেতু এই স্টেজে পাতা রয়েছে, এখানে পাতা দেখতে পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলা হয় ফোলিয়েজ স্টেজ বা লিফি স্টেজ, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে? লিফি স্টেজ, লিফি স্টেজ, কিংবা এটাকে বলা হয় ফোলিয়েজ স্টেজ, ঠিক আছে। লিফি স্টেজ বলা হয় বা ফোলিয়েজ স্টেজ বলা হয়। আগেরটা ছিল জুভেনাইল স্টেজ, এটা হচ্ছে লিফি স্টেজ বা ফোলিয়েজ স্টেজ। যেহেতু এখানে পাতা তৈরি হয়েছে, এটাকে বলা হয় সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজ অফ গ্যামেটোফাইট। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ গ্যামেটোফাইট। এখানে কি থাকছে? এখানে একটা মেইন অ্যাক্সিস থাকছে, তাকে ঘিরে পাতার মতো কিছু স্ট্রাকচার থাকছে এবং রুট লাইক স্ট্রাকচার, রাইজয়েডসও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বোঝা গেল? এখানেও কিন্তু রুট লাইক স্ট্রাকচার তৈরি হয়েছিল, বাট দে আর নট ট্রু, মানে তারা রাইজয়েডসও নয়, দে আর রাইজয়েডস লাইক স্ট্রাকচার বাট নট রাইজয়েডস, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজয়েডস তৈরি হচ্ছে এবং রাইজয়েডস কিন্তু ট্রু রুট নয়, এটা আমি অনেকবার বলেছি, এটা কখনোই ভুলে যাবে না, রাইজয়েডস আর নট ট্রু রুট। এবার এখানে আরেকটা কমপ্লেক্সিটি আছে এই জায়গাটায়, একটুখানি ভালো করে অ্যাটেনশান দিয়ে দেখো। যে প্রোটোনিমা তো আমরা দেখলাম, এটা হচ্ছে প্রোটোনিমা এবং প্রোটোনিমার মধ্যে থাকা এগুলো হচ্ছে বার্ডস, বার্ডস, ঠিক আছে, এটা তো আমরা দেখলাম। এবারে এখানে আরেকটা স্ট্রাকচার আছে যাকে বলা হয় সেকেন্ডারি প্রোটোনিমা, খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা স্ট্রাকচার তৈরি হচ্ছে যাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা। এবারে এই যে গ্যামেটোফাইট মানে লিফি স্টেজ বা ফোলিয়েজ স্টেজ, এই ফোলিয়েজ স্টেজের থেকে যদি কোনো পোর্শান তোমার ডিট্যাচড হয়ে যায়, ঠিক আছে, মানে লাইক ফোলিয়েজ স্টেজের যদি রাইজয়েডস থেকে কিছু রাইজয়েডসের পার্ট ডিট্যাচ হয়ে যায়, ঠিক আছে, বা ফোলিয়েজ স্টেজের লিভস থেকে যদি কিছু লিভসের পার্ট ডিট্যাচ হয়ে যায়, ডিট্যাচ হয়ে যাওয়ার পরে ধরে নাও এখানে কি দেখা যাচ্ছে যে কিছু লিভসের পোর্শান ডিট্যাচ হয়ে যাচ্ছে, এই যে ধরে নাও এই পোর্শানটা, এই লিভসের পোর্শানটা এখানে ডিট্যাচ হয়ে গেছে ফোলিয়েজ স্টেজের বা ম্যাচিওর প্ল্যান্টের, ঠিক আছে। এই লিভসের পোর্শনটা কী হয়েছে? ডিট্যাচ হয়ে গেছে, লিভসের পোর্শনটা ডিট্যাচ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে এই লিভস থেকে, এই পাতার পোর্শনটা থেকে আবার একটা প্রোটোনিমার মতো স্ট্রাকচার তৈরি হয়, পাতার পোর্শনটা থেকে আবার একটা প্রোটোনিমার মতো স্ট্রাকচার তৈরি হয়, এরকম পাতার পোর্শনটা থেকে এরকমভাবে একটা প্রোটোনিমার মতো স্ট্রাকচার তৈরি হয়। মানে ডিভিশনের মাধ্যমে অফকোর্স। এবং এই যে প্রোটোনিমার মতো স্ট্রাকচারগুলো তৈরি হলো এই পাতার পোর্শনটা থেকে, মানে ডিটাচড পার্ট অফ মেইন প্ল্যান্ট বডি বা ডিটাচড পার্ট অফ গ্যামেটোফাইট, এখান থেকে যখন কিছু মানে ডিটাচড পোর্শন থেকে যখন একটা প্রোটোনিমার মতো স্ট্রাকচার তৈরি হলো, এটাকে বলা হয়, তখন এই ধরনের প্রোটোনিমাকে বলা হয় সেকেন্ডারি প্রোটোনিমা, ঠিক আছে। এটা প্রাইমারি প্রোটোনিমার মতোই সেম, এটা হচ্ছে তাহলে আমার কী হয়ে গেল? তাহলে প্রাইমারি প্রোটোনিমা, সেকেন্ডারি প্রোটোনিমাটা প্রাইমারি প্রোটোনিমার মতোই সেম, শুধু ডিফারেন্সটা কি? প্রাইমারি প্রোটোনিমা স্পোরের জার্মিনেশনের মাধ্যমে ডিরেক্টলি তৈরি হয়েছে, স্পোর থেকে ডিরেক্টলি জার্মিনেট করে প্রাইমারি প্রোটোনিমা তৈরি হয়েছে, কিন্তু সেকেন্ডারি প্রোটোনিমাটা ডিরেক্টলি স্পোর থেকে তৈরি হয়নি, এটা মেইন প্ল্যান্ট বডির কিছু ডিট্যাচড পার্ট থেকে তৈরি হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা। তাহলে এটা সবসময় মাথায় রাখবে যে প্রোটোনিমার মতোই, মানে দুটো প্রোটোনিমাই মরফোলজিক্যালি সেম, ঠিক আছে, দুটো প্রোটোনিমাই দেখতে সেম, কিন্তু এদের যে সোর্স মানে অরিজিন এটা আলাদা। প্রাইমারি প্রোটোনিমা স্পোর থেকে ডিরেক্টলি তৈরি হয়, সেকেন্ডারি প্রোটোনিমা কোনো একটা প্ল্যান্ট বডির পার্ট, মানে মেইন প্ল্যান্ট বডির কোনো একটা পার্ট সেটা ডিট্যাচড হয়ে গিয়ে তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা। এবারে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের এনসিইআরটিতেও আছে, পরে আমরা দেখব, সেটা কি দেখো, যে সেকেন্ডারি প্রোটোনিমাতে ল্যাটেরাল বার্ডস থাকে, ল্যাটেরাল বার্থ থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ডারি প্রোটোনিমাতে ল্যাটেরাল বার্থ থাকে। তাহলে এগুলো হচ্ছে, এটা আমি গ্রিনাই করি, নাহলে তোমরা আবার কনফিউজড হয়ে যাবে। এই গ্রিনটা দিয়ে করা যাক, সেম কালার হয়ে গেল। হ্যাঁ, এই যে ল্যাটেরাল বার্ডস, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি প্রোটোনিমাতে কী থাকছে? ল্যাটেরালি মানে সাইডের দিকে এরকম বার্ডস দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে ল্যাটেরাল বার্ডস,
ল্যাটেরাল বার্ডস ইন সেকেন্ডারি প্রোটোনিমা। এবারে সেকেন্ডারি প্রোটোনিমার এই ল্যাটেরাল বার্ডসও ডিট্যাচ হয়ে যায়, ঠিক একইভাবে যেখানে আমরা দেখেছিলাম যে প্রাইমারি প্রোটোনিমা থেকে বার্ডস ডিট্যাচ হয়ে গেছে, ঠিক একইভাবে সেকেন্ডারি প্রোটোনিমা থেকেও বার্ডস ডিট্যাচ হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ডারি প্রোটোনিমা থেকেও কী হচ্ছে, এই বার্ডস ডিট্যাচ হয়ে যাচ্ছে এইভাবে সেকেন্ডারি প্রোটোনিমার বার্ডস। এবং ইন্টারেস্টিংলি এই সেকেন্ডারি প্রোটোনিমার বার্ডস জার্মিনেট করে আবার এরকম একটা ফোলিয়েজ স্টেজে জন্ম দেয়। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, সেকেন্ডারি প্রোটোনিমার বার্ডস আবার জার্মিনেট করে আবার একটা এরকম ফোলিয়েজ স্টেজ বা লিফি স্টেজ তৈরি করে। তাহলে একবার ফার্স্ট থেকে রিকল করে নেওয়া হচ্ছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এখানে একটা কনসেপ্ট রয়েছে। তাহলে ফার্স্ট রয়েছে আমার স্পোর জার্মিনেশনের মাধ্যমে কী করছে, প্রাইমারি প্রোটোনিমা তৈরি করছে। তাহলে এটা কি শুধু প্রোটোনিমা থাকলো, এটা হয়ে যাচ্ছে আমার প্রাইমারি প্রোটোনিমা। তাহলে স্পোর জার্মিনেশনের মাধ্যমে প্রাইমারি প্রোটোনিমা তৈরি করলো। ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ গ্যামেটোফাইট, এটাকে জুভেনাইল স্টেজও বলা হয়। প্রাইমারি প্রোটোনিমার মধ্যে বার্ড তৈরি হলো। ঠিক আছে, প্রাইমারি প্রোটোনিমার মধ্যে কী তৈরি হলো, বার্ডস তৈরি হলো, এবং সেই বার্ডস জার্মিনেট করে ফোলিয়েজ স্টেজ বা লিফি স্টেজ তৈরি করলো। ঠিক আছে, সেই বার্ডস জার্মিনেট করে ফোলিয়েজ স্টেজ বা লিফি স্টেজ তৈরি করলো। এবার এই লিফি স্টেজের কোনো একটা পার্ট যখন ডিট্যাচ হয়ে যাচ্ছে, সেখান থেকেও একটা প্রোটোনিমা তৈরি হতে পারে, তাকে বলে সেকেন্ডারি প্রোটোনিমা। এবং এই সেকেন্ডারি প্রোটোনিমার মধ্যে ল্যাটেরাল বার্ডস তৈরি হয়, সেই ল্যাটেরাল বার্ডস জার্মিনেট করে আবার একটা লিফি স্টেজ বা ফোলিয়েজ স্টেজ তৈরি করে। বুঝে গেল? তাহলে এইভাবে গ্যামেটোফাইটটার দুটো স্টেজ রয়েছে, একটা হচ্ছে তোমার প্রোটোনিমা স্টেজ এবং আরেকটা হচ্ছে ফোলিয়েজ স্টেজ বা লিফি স্টেজ। একটা হচ্ছে প্রাইমারি বা জুভেনাইল স্টেজ এবং আরেকটা হচ্ছে তোমার ম্যাচিওর স্টেজ বা তোমার ওটাকে বলছে ফোলিয়েজ স্টেজ, কারণ এখানে অনেক পাতা তৈরি হচ্ছে। এবারে দেখো ফোলিয়েজ স্টেজে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে। দেখো ফোলিয়েজ স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্পাইরালি অ্যারেঞ্জড লিভস দেখতে পাওয়া যাচ্ছে, মানে মেইন অ্যাক্সিসের চারপাশে স্পাইরালের মতো লিভস তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এখানে আমরা রাইজয়েড দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম ইন কেস অফ লিভারওটসের ক্ষেত্রে দেখেছিলাম আমরা কি ইউনিসেলুলার রাইজয়েডস দেখতে পেয়েছিলাম। আমি একটুখানি আগের জায়গাটায় গেলেই দেখতে পাবে যে লিভারওটসের ক্ষেত্রে যে রাইজয়েডস ছিল সেগুলো ছিল ইউনিসেলুলার এবং আনব্রাঞ্চড। বোঝা গেল? লিভারওটসের ক্ষেত্রে রাইজয়েডস ছিল ইউনিসেলুলার এবং আনব্রাঞ্চড। তার কিন্তু মসের ক্ষেত্রে এখানেই ডিফারেন্সটা দেখতে পাওয়া যায়। মসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মসের যে রাইজয়েডস, তাহলে এটা হচ্ছে রাইজয়েডস অফ মস। রাইজয়েডস, এবারে তোমরা সবাই জানো যে রাইজয়েডসের নট রুট, রিয়েল রুট নয়। রাইজয়েডস হচ্ছে মসের ক্ষেত্রে মাল্টি সেলুলার, খুবই ইম্পর্টেন্ট। মসের ক্ষেত্রে রাইজয়েডস হচ্ছে মাল্টি সেলুলার এবং মসের ক্ষেত্রে রাইজয়েডস হচ্ছে ব্রাঞ্চড। এখানে লিভারওটস আর রাইজয়েডসের এই ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে কিন্তু নিটে কোশ্চেন আসতেই পারে যে মাল্টি সেলুলার ব্রাঞ্চ রাইজয়েডস কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং সেখানে তোমাকে লিভারওটস বা মস না লিখে মস এবং লিভারওটসের কিছু এক্সাম্পলের নাম লিখে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো একসাথে দুটো কোশ্চেন করা হয়ে গেল, যে তুমি লিভারওটসদের এবং মসদের নাম জানো কি না, এবং তাদের ক্ষেত্রে কী ধরনের রাইজয়েডস দেখতে পাওয়া যায় সেটা তুমি জানো কি না। তো এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে এটা বারবার করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে যে রাইজয়েডস ইন মস ইজ মাল্টিসেলুলার এবং ব্রাঞ্চড, এবং রাইজয়েডস ইন লিভারওটস ইজ ইউনিসেলুলার এবং আনব্রাঞ্চড। ওকে, নাও লেটস মুভ অন। এরপরে কি দেখা যাচ্ছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রিন লিফি স্টেজ রয়েছে, গ্রিন লিফি স্টেজটা আস্তে আস্তে কী করবে, ডেভেলপ করবে, আরও ডেভেলপ করবে। বুঝা গেল? গ্রিন লিফি স্টেজটা ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে এটা আমি দেখতে পেলাম গ্রিন লিফি স্টেজ। এবার এই গ্রিন লিফি স্টেজটা এইভাবে ডেভেলপ করছে। ঠিক আছে, এবং এর কিছু ল্যাটেরাল ব্রাঞ্চও রয়েছে এইভাবে। এবং নিচে কি রয়েছে, নিচে রয়েছে মাল্টিসেলুলার এবং ব্রাঞ্চড রাইজয়েডস। ওকে, এইভাবে রয়েছে। এবং এখানে কি থাকছে, স্পাইরালি অ্যারেঞ্জড লিভস। বুঝতে গেল? স্পাইরালি অ্যারেঞ্জড লিভস। এবারে আমরা দেখব যে মেল এবং ফিমেল
রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচার বা রিপ্রোডাক্টিভ পার্ট সেটা কিভাবে থাকে, এই যে গ্যামেটোফাইটটা রয়েছে মোষের, এই গ্যামেটোফাইটের মধ্যে মেল এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ পার্ট সেটা কীভাবে থাকে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে মোষের ক্ষেত্রে এই মেল বা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা এটা জেনারেলি অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস সেখানে তৈরি হয়, মানে টার্মিনাল এন্ড, মানে এই পজিশানগুলোতে, এই পজিশানে এবং এই পজিশনগুলোতে মেল এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেটা এই পজিশনগুলোতে তৈরি হবে। এবারে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে জেনারেলি যদি ডায়েসিয়াস হয়, ঠিক আছে, যদি ডায়েসিয়াস হয় মানে তোমার যদি ডায়েসিয়াস নয়, যদি মোনোয়েসিয়াস হয় বা বাইসেক্সুয়াল হয়, ঠিক আছে, যদি মোনোয়েসিয়াস বা বাইসেক্সুয়াল হয় তাহলে দেখা যায় যেটা মেইন অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিসটা যেটা মেইন অ্যাক্সিস, ঠিক আছে, এই মেইন অ্যাক্সিসে মেল রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি হতে দেখা যায়, ঠিক আছে। মেইন অ্যাক্সিসে কী তৈরি হয়? মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। এবারে তোমরা বলো যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কি বলে? মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় কি? অ্যান্থ্রিডিওফোর, ঠিক আছে। তাহলে মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা অ্যান্থ্রিডিওফোর, এটা অ্যান্থ্রিডিওফোর এটা তোমার এই মেইন অ্যাক্সিসে তৈরি হবে, ঠিক আছে। এবারে এই মেইন অ্যাক্সিসটাকে সেই জন্য বলা হয়, এটা হচ্ছে কি মেইন অ্যাক্সিস, এবং সেই জন্য এটাকে মেল অ্যাক্সিসও বলা হয় বা মেল ব্রাঞ্চও বলা হয়, মেল ব্রাঞ্চও বলা হয় থাকে। তাহলে মেইন অ্যাক্সিস হচ্ছে মেল ব্রাঞ্চ, কারণ এখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি হবে। মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কী বলছে? অ্যান্থ্রিডিয়া, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ল্যাটারাল ব্রাঞ্চ রয়েছে। ল্যাটারাল ব্রাঞ্চগুলোকে বলা হয় ফিমেল ব্রাঞ্চ, কারণ ল্যাটারাল ব্রাঞ্চের যে অ্যাপিক্স মানে টার্মিনাল পার্ট, ল্যাটারাল ব্রাঞ্চের যে টার্মিনাল পার্ট সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার তৈরি হবে বা রিপ্রোডাক্টিভ অর্গান তৈরি হবে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা কি? আর্কিগোনিয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা আর্কিগোনিয়া। এবং এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা যার উপরে তৈরি হচ্ছে, মানে এই ল্যাটারাল ব্রাঞ্চ, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তোমার ল্যাটারাল ব্রাঞ্চ, এবং এই ল্যাটারাল ব্রাঞ্চকে বলা হয় ফিমেল ব্রাঞ্চ, কারণ এর মাথায় তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা তৈরি হয়, ঠিক আছে, বোঝা গেল। এবারে এই যেটা তোমার রয়েছে মেল ব্রাঞ্চ বা মেইন অ্যাক্সিস আর কি, তার উপরে এইভাবে মেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে, গুচ্ছাকারে সঞ্চিত অবস্থায় থাকে। এটাকে বলা হয় অ্যান্থ্রিডিয়াম, আমরা অলরেডি দেখলাম, বা অ্যান্থ্রিডিয়া, ঠিক আছে। এবং ফিমেল ব্রাঞ্চের উপরে এইভাবে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো গুচ্ছাকারে থাকে, এবং এটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কি বলা হচ্ছে? আর্কিগোনিয়া, যেটা আমরা অলরেডি দেখলাম। এবারে এই যে অ্যান্থ্রিডিয়া বা আর্কিগোনিয়া, একে ঘিরে কিছু এরকম লিফি স্ট্রাকচারও থাকে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো যেটা আমরা মেইন গ্যামেটোফাইটের উপরে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অ্যান্থ্রিডিয়াম এবং আর্কিগোনিয়াম, ঠিক আছে। এইবারে আমাদের এই অ্যান্থ্রিডিয়াম এবং আর্কিগোনিয়ামের যে ডিটেইল স্ট্রাকচার সেটা একটু দেখতে হবে, ঠিক আছে, যে অ্যান্থ্রিডিয়াম এবং আর্কিগোনিয়ামটা আসলে কেমন। তাহলে এটা দেখা যাক। তাহলে আমরা এই অবধি এসেছি, ঠিক আছে। এবারে এই অ্যান্থ্রিডিয়াম বা আর্কিগোনিয়ামের যে বিশদ স্ট্রাকচারটা সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখো, এটা আর এখানে মনে হয় না কন্টিনিউ করা যাবে, মানে সার্কেলটা কমপ্লিট করা যাবে, তাই আমি সাইডের দিকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি দেখলাম? দুটো জিনিস আমাদের ডিটেলে জানতে হবে। একটা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম এবং আরেকটা হচ্ছে কি? আর্কিগোনিয়াম। ওকে, তো লেট আস সি। অ্যান্থ্রিডিয়ামটা হচ্ছে তোমার এরকম একটা শেপের মতো, ঠিক আছে, যার নিচে একটা এরকম স্টক মতো থাকে, যার সাহায্যে অ্যান্থ্রিডিয়ামটা অ্যাটাচড অবস্থায় থাকে, ঠিক আছে।
তাহলে অ্যানথ্রিডিয়ামটা এরকম একটি স্ট্রাকচার এবং যার বাইরে কিছু সেলসের লেয়ার থাকে, এরকম কিছু লেয়ার থাকে, মানে কিছু লেয়ার না, কিছু সেলসের একটা লেয়ার থাকে এরকমভাবে, ঠিক আছে। কিছু সেলসের একটা লেয়ার এরকম থাকে এবং নিচে কিছু সেলস এরকমভাবে স্টক তৈরি করে থাকে, ঠিক আছে। তাহলে নিচে যে কিছু সেলসগুলো তৈরি করেছে একটা স্ট্রাকচার, এটাকে কি বলে? স্টক, 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 ঠিক আছে। এবং এই অ্যানথ্রিডিয়ামের বাইরের দিকে কী দেখা যাচ্ছে? একটা লেয়ার অফ সেলস দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টেরাইল জ্যাকেট। মানে এই সেলসগুলো রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে না, এরা স্টেরাইল। তাহলে এটা হচ্ছে স্টেরাইল জ্যাকেট, স্টেরাইল জ্যাকেট, ঠিক আছে। স্টেরাইল জ্যাকেট লেয়ারও বলতে পারো, এটা হচ্ছে স্টেরাইল জ্যাকেট লেয়ার। এবারে এই অ্যানথ্রিডিয়ামের মধ্যে কি তৈরি হয়? অ্যানথ্রিডিয়ামের মধ্যে আমাদের অ্যানথ্রোজয়েড কিংবা মেল গ্যামেট তৈরি হয়। অ্যানথ্রিডিয়ামের মধ্যে কি হয়? অ্যানথ্রোজয়েড কিংবা মেল গ্যামেট। অ্যানথ্রিডিয়ামের মধ্যে কিছু সেল মডিফাইড হয়ে যায়, কিছু সেলস কি হয়? মডিফাইড হয়ে যায়। অ্যানথ্রিডিয়ামের মধ্যে কিছু সেলস একটু মডিফাইড হয়ে যায় এবং মডিফাইড হয়ে গিয়ে তোমার গ্যামেট মাদার সেল হিসাবে কাজ করে বা অ্যানথ্রোজয়েড মাদার সেল হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই অ্যানথ্রিডিয়ামের কিছু সেলস মডিফাই হয়ে গিয়ে কী হচ্ছে? অ্যানথ্রোজয়েডস মাদার সেল হিসাবে কাজ করছে। তো আমরা ধরে নিই যে এগুলো হচ্ছে গিয়ে তোমার অ্যানথ্রোজয়েডস মাদার সেল, ঠিক আছে। তো এরকম একটা সেলকেই যদি আমরা একটুখানি বাইরে বার করে এনে দেখি, তাহলে কি দেখা যাবে? যে এটা হয়ে গেল তোমার সেই অ্যানথ্রোজয়েড মাদার সেল। খুবই স্বাভাবিক, যেহেতু এটা একটা গ্যামেটোফাইট স্ট্রাকচারের মধ্যে রয়েছে, মানে গ্যামেটোফাইটিক বডির মধ্যে রয়েছে, তাহলে খুবই স্বাভাবিক এটা কি হবে? হ্যাপ্লয়েড হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যানথ্রোজয়েড মাদার সেল, বা এটাকে অ্যান্ড্রোয়েসিয়াম মাদার সেলও বলতে পারো। অ্যান্ড্রোয়েসিয়াম মাদার সেল। তার মানে কি? যে আমাদের যে অ্যানথ্রোজয়েডস, এটা এই সেলটা থেকে তৈরি হবে, সেই জন্য এটাকে বলছে অ্যান্ড্রোয়েসিয়াম বা অ্যানথ্রোজয়েড মাদার সেল। এটা অফকোর্স হ্যাপ্লয়েড হবে, এবং যেহেতু এটা অলরেডি হ্যাপ্লয়েড, তাহলে এখানে আর কী হবে? এখানে সিম্পল মাইটোসিস সেল ডিভিশন হবে, মাইটোসিস সেল ডিভিশন হবে। এবং মাইটোসিস সেল ডিভিশনের ফলে এই দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবং এই যে দুটো ভাগে ভাগ হয়ে দুটো সেল তৈরি হলো, এদেরকে বলা হয় অ্যান্ড্রোসাইটস। কী বলা হয়? অ্যান্ড্রোসাইটস, অ্যান্ড্রোসাইটস। তাহলে অ্যান্ড্রোয়েসিয়াম মাদার সেল থেকে অ্যান্ড্রোসাইটস তৈরি হচ্ছে, অ্যান্ড্রোয়েসিয়াম মাদার সেল থেকে অ্যান্ড্রোসাইটস তৈরি হচ্ছে, এবং এই অ্যান্ড্রোসাইটসগুলো মেটামরফোসিস করবে, মানে হাইলি ডেভেলপড হবে, ঠিক আছে। হাইলি ডেভেলপড হবে, এরা কী হবে? মেটামরফোসিস করবে। মেটামরফোসিস মানে পুরো রূপ চেঞ্জ করে ফেলবে বাই ডেভেলপমেন্ট, মেটামরফোসিস, ওকে। মেটামরফোসিসের ফলে দেখা যাবে যে এরা আসলে আলটিমেটলি অ্যানথ্রোজয়েডসে পরিণত হয়েছে। অ্যানথ্রোজয়েডস মানে এরকম অ্যানথ্রোজয়েডসে পরিণত হয়েছে। এবং আমরা জানি যে অ্যানথ্রোজয়েডসদের দুটো ফ্লাজেলা থাকে, এরকম দুটো ফ্লাজেলা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এরকম অ্যানথ্রোজয়েডসে পরিণত হবে। তাহলে এরা হচ্ছে তোমার অ্যান্ড্রোসাইটস থেকে ডেভেলপড অ্যানথ্রোজয়েডস, ঠিক আছে। অ্যানথ্রোজয়েডসরা হলে কি? এরা হচ্ছে বাইফ্লাজেলেটেড মেল গ্যামেটস। তাহলে এইভাবে মেল গ্যামেটসটা তৈরি হয় অ্যানথ্রিডিয়ামের মধ্যে। এর সাইডে পাশাপাশি কিসে এই ল্যাটারাল ব্রাঞ্চে কি রয়েছে? আমার আর্কিগোনিয়াম রয়েছে। তাহলে এবারে আমরা দেখব যে একটা আর্কিগোনিয়াম কেমন হয়। তো লেট আস সি যে একটা আর্কিগোনিয়াম কেমন হয়। আর্কিগোনিয়ামটা খানিকটা ফ্ল্যাস্ক শেপড বা ফ্ল্যাস্কের মতো হয়, ঠিক আছে। এরকম খানিকটা ফ্ল্যাস্কের মতো হয়, এরকমভাবে আসে নেক, এবং তার নিচে এরকম ফ্ল্যাস্কের মতো স্ট্রাকচার থাকে, বোঝা গেল।
এবারে এর বাইরেও ঠিক একই রকমভাবে একটা জ্যাকেটের লেয়ার থাকে, ঠিক আছে, যেরকমভাবে আমরা তোমার এটার ক্ষেত্রে দেখেছিলাম যেখানে একটা বাইরে স্টেরাইল জ্যাকেট লেয়ার রয়েছে অ্যানথ্রিডিয়ামের ক্ষেত্রে, তো আর্কিগোনিয়ামের ক্ষেত্রেও এরকম একটা স্টেরাইল জ্যাকেট লেয়ার থাকে, মানে একটা সিঙ্গেল সেল এর লেয়ার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই এই ডায়াগ্রামগুলো খুব ভালো করে বানাবে, এবং ডায়াগ্রামগুলো যদি তোমরা না বানাও, শুধু জাস্ট দেখতে থাকো, তাহলে কিন্তু কিছুই পরে মনে থাকবে না, সব গুলিয়ে যাবে। এই ডায়াগ্রামগুলো বানিয়ে একবার অন্তত রিভাইজ করে নেবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার ফ্ল্যাস্ক শেপড আর্কিগোনিয়াম। এর নিচেও এরকম একটা স্টক মতো থাকে, যার সাহায্যে ওই তোমার ফিমেল অ্যাক্সিসের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে কি স্টক, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে স্টক, ঠিক আছে। এইবারে এর মধ্যেও কিছু সেলস থাকে, এখানে এরকম কিছু সেলস এখানে থাকে, বোঝা গেল, কিছু সেলস এখানে থাকে, এখানে একটা বড় সেলস থাকে, এরকম কিছু সেল থাকে, এবং তার নিচে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে আমার এগ, ঠিক আছে, তার নিচে এটা থাকছে এগ। তাছাড়া এরকম কিছু সেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা পার্টগুলোর নামগুলো আস্তে আস্তে করে জানবো। দেখো, সবার ফার্স্টে কি দেখা যাচ্ছে যে একটা গলার মতো পার্ট বা নেকের মতো পার্ট, এটাকে বলা হচ্ছে নেক। তাহলে এই পোর্শনটাকে কি বলবো, নেক, নেক, ঠিক আছে। এবং নিচে একটা স্ফীত অংশ রয়েছে, এটাকে বলা হয় ভেন্টার, এটাকে কি বলা হচ্ছে, ভেন্টার। এবারে নেকের মধ্যে কিছু আমরা গ্রিনিশ সেলস দেখতে পাচ্ছি, এটাকে, এই সেলসগুলোকে বলা হয় নেক ক্যানেল সেল, নেক ক্যানেল সেল। এবং ভেন্টারের মধ্যে কিছু সেল দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ভেন্টার ক্যানেল সেল, ঠিক আছে। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এগ। এগটা কেমন, হ্যাপ্লয়েড, স্বাভাবিক, এগও হ্যাপ্লয়েডই হবে। এগ মানে কি, এগ হচ্ছে ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট, যেটা তোমার এই আর্কিগোনিয়ার মধ্যে থাকে। এবারে নেকের উপরে কিছু কভার সেল থাকে, মানে এই জায়গাটায় এরকম কিছু সেলস থাকছে যারা নেককে কভার করে রাখে, এদেরকে বলা হয় নেক কভার সেল বা কভার সেল, ঠিক আছে, শুধু কভার সেল, কভার সেলস। এরপরে কি হয় দেখো, ফার্টিলাইজেশনটা ঠিক কীভাবে হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে তোমার দুটো বাইফ্ল্যাজেলেটেড গ্যামেটস এখানে দেখা যাচ্ছে, বাইফ্ল্যাজেলেটেড মেল গ্যামেটস দেখতে পাওয়া যাচ্ছে। এই বাইফ্ল্যাজেলেটেড মেল গ্যামেটসগুলো ওয়াটারি মিডিয়ামের মাধ্যমে তোমার নেকের মধ্যে পৌঁছায়, এখান থেকে নেকের মধ্যে দিয়ে নেক ক্যানেল সেলকে ক্রস করে, ভেন্টার ক্যানেল সেলকে ক্রস করে তোমার এগকে ফার্টিলাইজ করে, ঠিক আছে। তাহলে এই যে মিডিয়ামের থ্রুতে যাচ্ছে, এই যে মিডিয়ামের থ্রুতে বাইফ্ল্যাজেলেটেড গ্যামেটসগুলো যাচ্ছে, এটা কীরকম মিডিয়াম, ওয়াটার মিডিয়ামের থ্রুতে বাইফ্ল্যাজেলেটেড গ্যামেটসগুলো কীভাবে যাচ্ছে, এবার সাঁতার কেটে তোমার মেল যে তোমার ফিমেল যে আর্কিগোনিয়াম সেখানে পৌঁছাচ্ছে, এবং সেই আর্কিগোনিয়ামের মধ্যে সে প্রবেশ করছে থ্রু দ্য নেক ক্যানেল সেলস অ্যান্ড দেন থ্রু দ্য ভেন্টার ক্যানেল সেলস, এবং আলটিমেটলি এটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এগের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে এবং এগকে ফার্টিলাইজ করছে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফার্টিলাইজেশনটা তাহলে কোথায় হচ্ছে, ফার্টিলাইজেশনটা কি বাইরে জলের মধ্যে এক্সটার্নাল পরিবেশে হচ্ছে, না, ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, এবং এই ফার্টিলাইজেশনটা তোমার ভেন্টারের মধ্যে হচ্ছে। তাহলে ফার্টিলাইজেশন অকর্স হেয়ার, ফার্টিলাইজেশন ভেন্টারের মধ্যেই কিন্তু হয়, বুঝা গেল। এবং ভেন্টারের এখানে তোমার সিঙ্গেল লেয়ার কভারিং থাকে না, যেহেতু এর মধ্যে এগ থাকে, প্রোটেক্টেড অবস্থায় রাখতে হবে, তাই ভেন্টারের এখানে তোমার ডাবল লেয়ার কভারিং দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ফার্টিলাইজেশন কোথায় হয়, ভেন্টারের মধ্যে হয়। তাহলে এইটা হচ্ছে তোমার ফ্ল্যাস্ক শেপড আর্কিগোনিয়াম, এবং আর্কিগোনিয়ামের মধ্যে ফার্টিলাইজেশনটা ঠিক কীভাবে হয় আমি এটা তোমাদেরকে ভালো করে দেখালাম, ঠিক আছে। এখানে কারো কোনো যদি ডাউট থাকে তোমরা আমাকে
বলবে অবশ্যই ফার্টিলাইজেশনের ব্যাপারটা সম্পর্কে যদি কারো কোনো ডাউট থাকে। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই বাইফ্ল্যাজেলেটেড মেল গ্যামেট এ কী করে বুঝতে পারে যে কোথায় রয়েছে ফিমেল গ্যামেট বা কোথায় রয়েছে এই আর্কিগোনিয়াম। এটা আসলে ফিমেল গ্যামেটের থেকে কিছু কেমিক্যাল নির্গত হয়, ঠিক আছে, মানে এই তোমার আর্কিগোনিয়ামের থেকে কিছু কেমিক্যাল নির্গত হয়, ঠিক আছে। এই কেমিক্যালগুলোর মধ্যে সুগার থাকে এবং এই সুগারকে অ্যাট্রাক্ট করেই, মানে সুগারের প্রতি অ্যাট্রাক্টেড হয়েই বাইফ্ল্যাজেলেটেড মেল গ্যামেলগুলো যায়। আসলে এটা হচ্ছে একটা কিমোট্যাকটিক ইনফ্লুয়েন্স বা কিমোট্যাকটিক মুভমেন্টের সাহায্যে বাইফ্ল্যাজেলেটেড মেল গ্যামেটসগুলো ফিমেল গ্যামেটসের দিকে যায় এবং ফার্টিলাইজেশন ভেন্টারের মধ্যে হয়। এবং ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হয়? ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হবে? জাইগোট তৈরি হবে। তাহলে এখানে আমরা এই লাইফ সাইকেলটায় আমরা এই পোর্শনটা ইলাবোরেট করে দেখলাম যে কীভাবে ফার্টিলাইজেশন হচ্ছে এবং সেটা তোমার কোন স্ট্রাকচারের মধ্যে হচ্ছে। তাহলে এই পোর্শনটা আমরা ইলাবোরেট করে এখানে দেখলাম। এরপরে আমরা দেখলাম কি ফার্টিলাইজেশনের পরে জাইগোট তৈরি হচ্ছে। এটাকে আমি এখানে শর্টে লিখে দিচ্ছি। দেখো, তাহলে এখানে মেল গ্যামেট থাকবে এবং ফিমেল গ্যামেট থাকবে, মেল গ্যামেট থাকবে এবং ফিমেল গ্যামেট থাকবে। মেল গ্যামেটকে কী বলা হয়? মেল গ্যামেটকে বলা হয় অ্যান্থ্রোজয়েডস, ঠিক আছে, অ্যান্থ্রোজয়েডস। মেল গ্যামেটকে বলা হচ্ছে অ্যান্থ্রোজয়েডস এবং ফিমেল গ্যামেটকে বলা হচ্ছে এগ। তাহলে এখানে ফিমেল গ্যামেট থাকবে। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করে কী তৈরি করবে? ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি করবে এবং এই ডিপ্লয়েড স্ট্রাকচার কী বলা হয়? জাইগোট। জাইগোট 2n। এবং জাইগোটটা তাহলে কোথায় তৈরি হচ্ছে? ভালো করে দেখো, জাইগোটটা কিন্তু এই আর্কিগোনিয়ামের মধ্যেই তৈরি হচ্ছে। তার মানে কোথায় তৈরি হবে? এই যে তোমার ল্যাটেরাল ব্রাঞ্চ, এই ল্যাটেরাল ব্রাঞ্চের মধ্যে থাকা আর্কিগোনিয়াম, এর মধ্যে থাকা আর্কিগোনিয়াম এবং তার মধ্যে জাইগোটটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবারে কি হয়? এই জাইগোটটা ফার্টিলাইজ করে, জাইগোটটা ফার্টিলাইজ করে একটা স্পোরোফাইট তৈরি হয়, ঠিক আছে। জাইগোটটা ফার্টিলাইজ হয় এবং জাইগোটটা ফার্টিলাইজ হয় না, জাইগোটটা তোমার ডেভেলপ করে, জাইগোটটা ডেভেলপ করে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা তৈরি হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জাইগোটটা ডেভেলপ করে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা কার উপরে তৈরি হবে? এই ল্যাটেরাল ব্রাঞ্চগুলোর উপরে তৈরি হবে। কারণ ল্যাটেরাল ব্রাঞ্চগুলোর মাথায় কী ছিল? তোমার আর্কিগোনিয়াম ছিল। তাহলে সেই আর্কিগোনিয়ামের মধ্যেই ফার্টিলাইজেশন হলো, জাইগোট ফর্মেশন হলো। তাহলে সেই আর্কিগোনিয়ামের মধ্যে থেকেই তোমার স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা তৈরি হয়ে আসবে। তাহলে সেটা আমি এখানে ছবিটা এঁকে ভালো করে দেখাচ্ছি। দেখো, তাহলে জাইগোটটা কোথায় তৈরি হচ্ছে? জাইগোটটা তোমার এই ল্যাটারাল ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে। এটা মেইন অ্যাক্সিস, এটা ল্যাটারাল ব্রাঞ্চ, তার একটা ল্যাটারাল ব্রাঞ্চ এবং এরপরে কি থাকছে? এখানে রাইজয়েডস থাকছে, এখানে রাইজয়েডস থাকছে, রাইজয়েডস থাকছে। এইবারে আমরা কি দেখলাম? এখানে পাতার মতো স্ট্রাকচার এইভাবে স্পাইরালি অ্যারেঞ্জড অবস্থায় থাকবে, স্পাইরালি। এখানেও কিছু পাতার মতো স্ট্রাকচার থাকবে, এখানেও থাকবে। এটা হয়ে যাচ্ছে তোমার মেল অ্যাক্সিস, এখানে কিছুই হবে না। এবং ফিমেল অ্যাক্সিসের মাথায়, ফিমেল অ্যাক্সিসের একদম লাস্ট পোর্শন থেকে, এখান থেকেই তোমার স্পোরোফাইটটা তৈরি হবে। কারণ ফিমেল অ্যাক্সিসের মাথায় রয়েছে তোমার আর্কিগোনিয়াম এবং আর্কিগোনিয়াম থেকে স্পোরোফাইটটা তৈরি হবে। এখানে এরকম পাতার মতো স্ট্রাকচার থাকবে, এখানেও এরকম পাতার মতো স্ট্রাকচার থাকবে এবং এখান থেকেও একটা স্পোরোফাইট তৈরি হতে পারে, আমরা একটাই দেখব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার গ্যামেটোফাইটিক পার্ট, গ্যামেটোফাইট। এবং গ্যামেটোফাইটের মধ্যে থাকা ফিমেল ব্রাঞ্চের মাথা থেকে স্পোরোফাইটটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে স্পোরোফাইটিক পার্ট। এবং স্পোরোফাইটের মাথায় আমরা সবাই জানি, তোমরাও দেখেছো অলরেডি, যে স্পোরোফাইটের মাথায় স্পোর প্রডিউসিং ক্যাপসুল থাকে। তাহলে এটা হচ্ছে তোমার স্পোর প্রডিউসিং ক্যাপসুল এবং এটা হচ্ছে টোটাল একটা স্পোরোফাইট। এবার আমরা অলরেডি জানি, তোমাদেরকে অলরেডি বলেছি আমি, যে স্পোরোফাইটের জেনারেলি কটা পার্ট থাকে? 3টে পার্ট থাকে। স্পোরোফাইটের 3টে পার্ট থাকে। 1 নম্বর পার্ট হচ্ছে ফুট, ঠিক যে পোর্শনটার সাহায্যে স্পোরোফাইট গ্যামেটোফাইটের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে তাকে কি বলে? ফুট। তারপরে এই লম্বা স্টকের মতো স্ট্রাকচারটাকে কি বলে? সিটা। এবং তারপরে মাথায় স্ফীত স্ট্রাকচারটাকে কি বলছে? ক্যাপসুল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার 3টে মেইন পার্ট হচ্ছে স্পোরোফাইটের, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে ফুট। তাহলে ফুট, সিটা এবং ক্যাপসুল, এই 3টে মিলিয়ে কি তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট, ফুট, সিটা এবং ক্যাপসুল নিয়ে স্পোরোফাইট তৈরি হচ্ছে।
এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে এই ক্যাপসুলের মধ্যে থাকে তোমার স্পোর মাদার সেল। ক্যাপসুলের মধ্যে কি থাকে? স্পোর মাদার সেল। ক্যাপসুলের মধ্যে কিছু সেল থাকে যাদেরকে বলছি আমি স্পোর মাদার সেল। ধরে নিচ্ছি এটাকে বাইরে বার করে নেওয়া যাক, এটা হচ্ছে স্পোর মাদার সেল। স্পোর মাদার সেল, স্পোর মাদার সেলটা হচ্ছে তোমার অফকোর্স 2n হবে, কারণ এটা ক্যাপসুলের মধ্যে রয়েছে। তাহলে এটা হচ্ছে স্পোর মাদার সেল, ঠিক আছে। এবং এই স্পোর মাদার সেলটা কী করে? মিওসিস সেল ডিভিশন করে। স্পোর মাদার সেলের কী হয়? মিওসিস সেল ডিভিশন হয়। মিওসিস সেল ডিভিশন হয়। মিওসিস সেল ডিভিশনের ফলে এখানে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। তাহলে এই হ্যাপ্লয়েড স্পোরগুলোই তোমার এখানে থাকে। হ্যাপ্লয়েড স্পোরগুলোই এখানে থাকে এবং সেই স্পোরগুলোই এখানে থেকে এর মধ্যে তৈরি হয় এবং এখান থেকে বেরিয়ে যায়। হ্যাপ্লয়েড স্পোরগুলোই এখান থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাপ্লয়েড স্পোর। এবং সেই স্পোর থেকেই আবার কি হচ্ছে? প্রোটোনিমা তৈরি হচ্ছে। এই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম, তাহলে সেই স্পোর থেকেই একবার প্রোটোনিমা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা জেনারেলাইজড ফিউনারিয়া বা মসের একটা লাইফ সাইকেল আমরা দেখলাম। এবং সেখানে কোনটা প্রোটোনিমা, কোনটা সেকেন্ডারি প্রোটোনিমা এবং কোনটা লিফি স্টেজ বা ফোলি স্টেজ সেটা আমরা দেখলাম। এবং ফোলি স্টেজ আমরা দেখলাম রাইজয়েডস থাকছে, সেই রাইজয়েডস আর মাল্টিসেলুলার এবং ব্রাঞ্চ। এবং আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে নাও যে এদের রাইজয়েডসে মানে মসের রাইজয়েডসে অবলিক সেপ্টাম থাকে। অবলিক সেপ্টাম ইজ প্রেজেন্ট, কিন্তু এই অবলিক সেপ্টাম লিভারওটসের রাইজয়েডসে কিন্তু থাকে না, ঠিক আছে। অবলিক সেপ্টাম লিভারওটসের রাইজয়েডসে থাকে না। তাহলে এইটা হয়ে গেল তোমার একটা স্পোরোফাইট এবং টোটাল গ্যামেটোফাইটিক বডির যে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজ তার স্ট্রাকচারস, ঠিক আছে। এইবারে আমরা এই যে স্পোরোফাইটটা আমরা দেখলাম, যে স্পোরোফাইটের যে ক্যাপসুল, সেই ক্যাপসুল সম্পর্কে কয়েকটা ব্যাপার একটুখানি দেখে নেব। কারণ অনেকবার পুরনো সময়ে নিটের কিছু যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেখানে আমরা কিছু এরকম কোশ্চেন্স দেখতে পাই যেটা এই ক্যাপসুল রিলেটেড বা ক্যাপসুলের একটু ডিটেইলড পার্ট থেকে সেই কোশ্চেনগুলো করেছিল। যদিও এখন এনসিইআরটির বাইরে তেমন কোনো কোশ্চেন হয় না, তবুও একটুখানি সেফ থাকার জন্য আমাদের ক্যাপসুলের কিছু স্ট্রাকচার ক্যাপসুলের কিছু পার্টস সেটা আমাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, ক্যাপসুলটাকে আমি এই পোর্শনটায় একটু বড় করে আঁকছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ক্যাপসুল, যেটা হচ্ছে গিয়ে কিনা সিটার সাথে অ্যাটাচড অবস্থায় থাকছে, ঠিক আছে। এইবারে এই ক্যাপসুলের 3টে পার্ট আছে, ঠিক আছে। ক্যাপসুলের 3টে পার্ট আছে, কি কি? লেট আস সি। তাহলে ক্যাপসুলের ফার্স্ট পার্টটা কি? ফার্স্ট একটা এপিক্যাল পার্ট থাকে, ঠিক আছে। তোমার এই সাইডের এই পার্টটা, এটা হচ্ছে এপিক্যাল পার্ট অফ দ্য ক্যাপসুল বা অ্যাপিক্যাল পার্ট অফ দ্য ক্যাপসুল। এই এপিক্যাল পার্টটাকে বলা হয় অপারকুলাম, ঠিক আছে। এপিক্যাল পার্টটাকে কী বলা হয়? অপারকুলাম। এবারে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে একটা আছে যে অপারকুলামের উপরে একটা স্ট্রাকচার থাকে। এগুলো যে আমরা দেখছি যে ক্যাপসুল, অপারকুলাম যেটা আমরা বলছি ক্যাপসুলেরই একটা পার্ট, সেটা কিন্তু অফকোর্স কী হবে? ডিপ্লয়েড হবে, কারণ এটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির পার্ট। কিন্তু অপারকুলামের উপরে একটা এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অপারকুলামের উপরে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ক্যালিপ্ট্রা। এটাকে বলা হয় ক্যালিপ্ট্রা। ক্যালিপ্ট্রা। এবারে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই ক্যালিপ্ট্রা হচ্ছে হ্যাপ্লয়েড। এবারে তোমরা ভাবো যে ক্যালিপ্ট্রাটা হ্যাপ্লয়েড কী করে হলো? এটা তো স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে, তাহলে ইট মাস্ট বি ডিপ্লয়েড। কিন্তু এটা ডিপ্লয়েড নয়, এটা দেখা যাচ্ছে ক্যালিপ্ট্রাটা হচ্ছে হ্যাপ্লয়েড। তার কারণ এই ক্যালিপ্ট্রাটা আসলে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির পার্ট নয়। এইটা বোঝার জন্য আমাদের একটুখানি আবার ব্যাক করতে হবে পিছনে। সেখানে কি আমাদের দেখতে হবে যে এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা কোথা থেকে তৈরি হয়েছে? এই আর্কিগোনিয়ামের মধ্যে ছিল এগ, সেখানে হয়েছিল ফার্টিলাইজেশন, তারপরে তৈরি হয়েছিল জাইগোট, এবং জাইগোট থেকে তৈরি হয়েছিল স্পোরোফাইট, স্বাভাবিক। এবার এই আর্কিগোনিয়ামের যে পোর্শনটার মধ্যে ফার্টিলাইজেশন হয়েছিল সেটা কি? ভেন্টার। এই যে ভেন্টার, এই ভেন্টারের কিছু পার্ট স্টিল স্পোরোফাইটের যে ক্যাপসুল তার উপরে স্টে করে যায়, থেকে যায়। ভেন্টারের কিছু পার্ট স্পোরোফাইটের ক্যাপসুলের উপরে রিমেইনিং অবস্থায় থাকে ইভেন আফটার ডেভেলপমেন্ট অফ দ্য স্পোরোফাইট, ঠিক আছে। তাহলে এই যে ভেন্টারের পার্টটা, এটা তো গ্যামেটোফাইটিক বডিরই পার্ট, তাই এটা হ্যাপ্লয়েড।
তাহলে ক্যালিপ্ট্রা হচ্ছে রিমেইনিং পার্ট অফ ভেন্টার। ক্যালিপ্ট্রা কি? রিমেইনিং পার্ট অফ ভেন্টার, রিমেইনিং পার্ট অফ ভেন্টার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যালিপ্ট্রা। ঠিক আছে, ক্যালিপ্ট্রা হয়ে গেল। এরপরে আমরা দেখলাম এপিকাল পার্টটাকে বলা হচ্ছে অপারকুলাম। এবারে এই অপারকুলামটাই আর কি ঢাকনার মতো খুলে যায় আর কি অপারকুলামটা, এবং তার ফলে স্পোরগুলো বাইরে বেরিয়ে যায়। তাহলে স্পোর ডিসপার্সালে এই অপারকুলামটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে স্পোর ডিসপার্সালে অপারকুলামটার কাজটা কি? হেল্প ইন স্পোর ডিসপার্সাল মানে কি? স্পোরকে ছড়িয়ে ফেলা বাইরের দিকে। অপারকুলামটা ঢাকনার মতো খুলেছে এবং সমস্ত স্পোরগুলো তোমার এই ক্যাপসুল থেকে বেরিয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। এবার এর মিডল পার্ট রয়েছে একটা, মিডল পার্ট যার মধ্যেই তোমার স্পোরগুলোর প্রোডাকশান হয়, স্পোরগুলো থাকে। এটা হচ্ছে ফার্টাইল পার্ট। ঠিক আছে, ফার্টাইল পার্ট, এটা হচ্ছে তোমার মিডল পার্ট। মিডল পার্টটাকে বলা হয় থিকা। এটা হচ্ছে ফার্টাইল কেন? কারণ এর মধ্যে স্পোরগুলো থাকে। এবং তারপরে একটা বেসাল সাইড মানে বেসাল পার্ট রয়েছে, এই যে এই পোর্শনটা বেসাল পার্ট মানে বেস। ঠিক আছে, এটা হচ্ছে কি? বেসাল পার্টের আরেকটা নাম হচ্ছে অ্যাপোফাইসিস। বেসাল পার্টের আরেকটা নাম কি? অ্যাপোফাইসিস। এবং ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখবে যে বেসাল পার্টের এই পোর্শনে ক্লোরোপ্লাস্ট থাকে, রিং শেপড ক্লোরোপ্লাস্ট থাকে। মানে ক্লোরোফিল তো থাকেই, এটা গ্রিন হয়, ফটোসিনথেসিস করে। এবং বেসাল পার্টের এই যে সেলসগুলো রয়েছে, এই বেসাল পার্টের সেলসগুলোর মধ্যে রিং শেপড মানে আংটির মতো রিং শেপড ক্লোরোপ্লাস্ট থাকে। তাছাড়া আরেকটা পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, যে বেসাল পার্টে স্টোমেটা থাকে। স্টোমেটা মানে পত্ররন্ধ্র, যেটাকে আমরা জানি বাংলায়, সেই স্টোমেটা বেসাল পার্টে থাকে বা অ্যাপোফাইসিসে থাকে। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে গিয়ে তোমার তিনটে পার্ট অফ দ্য ক্যাপসুল। এই তিনটে পার্ট খুবই ইম্পর্টেন্ট যেটা ক্যাপসুলের থাকছে। এবারে বেসাল পার্ট কিংবা আপার পার্ট মানে অপারকুলাম, এরা হচ্ছে গিয়ে কি? স্টেরাইল মানে আপার পার্ট বা বেসাল পার্ট, এদের মধ্যে কোনো ওই স্পোরগুলো তৈরি হয় না বা স্পোরগুলো থাকে না। তাহলে বেসাল পার্টটা হচ্ছে স্টেরাইল, অ্যাপোফাইসিস হচ্ছে কি? স্টেরাইল, এবং অপারকুলামও হচ্ছে কি? স্টেরাইল। তাহলে ফার্টাইল পার্ট কোনটা? মিডল পোর্শনটা, যেটাকে বলা হচ্ছে থিকা। ঠিক আছে, এইবারে এখানে আরেকটা পোর্শন আছে। দেখো, এই মিডল পার্টে আমরা বললাম যে মিডল পার্টটা হচ্ছে ফার্টাইল এবং এর মধ্যে তোমার এই সমস্ত স্পোরগুলো তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা এরকম কন্ডাক্টিং পার্ট থাকে ঠিক মাঝখান বরাবর মিডল পার্টের। ঠিক আছে, মিডল পার্টের মাঝখান বরাবর যদি এই স্পোর মানে তোমার এই ক্যাপসুলটাকে মিডল পার্ট বরাবর যদি ক্রস সেকশন করা হয়, যদি এভাবে মিডল পার্ট বরাবর ক্রস সেকশন করা হয়, তাহলে দেখা যাবে যে মিডল পার্টের ঠিক মাঝখানে এখানে একটা পার্ট রয়েছে, এখানে একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় কলুমেলা। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্রাকচারটা কী বলছে? কলুমেলা, যেটা ঠিক মিডল পার্টের মাঝখানে থাকছে। এই কলুমেলাটা হচ্ছে একটা কন্ডাক্টিং স্ট্যান্ড, যেটা এর মধ্যে ওয়াটারের কন্ডাকশানে সাহায্য করে, মানে এই ক্যাপসুলের মধ্যে ওয়াটার কন্ডাকশানে সাহায্য করে। এটাকে বলা হচ্ছে কলুমেলা। ঠিক আছে, এবারে এই কলুমেলাটা হচ্ছে ওয়াটার কন্ডাক্টিং পার্ট, এবারে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা দেখলাম মিডল পার্ট হচ্ছে ফার্টাইল, মিডল পার্টের মধ্যে ফার্টাইল সেলস থাকে যেগুলো কিনে স্পোর তৈরি করে। কিন্তু কলুমেলাটা হচ্ছে যেটা মিডল পার্টের মধ্যে থাকে সেটা কিন্তু স্টেরাইল। তাহলে স্টেরাইল, কলুমেলা কি? স্টেরাইল, মানে এটার দ্বারা স্পোর প্রোডাকশান হয় না। বোঝা গেল? আর একটা পয়েন্ট যেটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কলুমেলা ইট ইজ প্রেজেন্ট ইন মস বাট অ্যাবসেন্ট in liver roots, জেনারেলি অ্যাবসেন্ট ইন লিভার রুটস। এক্সাম্পলটা আমরা কী দেখেছিলাম? এক্সাম্পল হচ্ছে মার্চেনশিয়া। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে মার্চেনশিয়া, যেখানে তোমার এই কলুমেলাটা কি থাকে না। মার্চেনশিয়া বানানটা ভুল হয়ে গেছে। মার্চেনশিয়া হচ্ছে একটা লিভার রুট এবং সেখানে এই কলুমেলার পোর্শনটা
থাকে না এদের স্পোরের মধ্যে। তাহলে এইটা হয়ে গেল তোমার ক্যাপসুল, টোটাল ক্যাপসুলের স্ট্রাকচার অফ দ্য স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। এবং এই ক্যাপসুলের মধ্যেই কী থাকে, স্পোর মাদার সেল থাকে, যেটা মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর তৈরি করে, মানে তোমার হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। এবং সেই হ্যাপ্লয়েড স্পোরগুলোই আলটিমেটলি কী হয়, ফার্টিলাইজ করে, এবং ফার্টিলাইজ করে ফার্স্টে তোমার জুভেনাইল ফেজ বা প্রোটোনিমা এটা তৈরি করে, এবং তারপরে সেই প্রোটোনিমা থেকে মেইন যে প্ল্যান্ট বডি, মানে তোমার হচ্ছে ফোলিয়েজ স্টেজ বা তোমার লিফি স্টেজ, সেটা কিন্তু তৈরি হয়। বোঝা গেল? এরপরে আমরা একটু এনসিইআরটিটা দেখে নেব এবং এনসিইআরটি থেকে ব্যাপারগুলো সম্পর্কে শিওর হয়ে নেব যে আমরা যা যা পড়লাম সেগুলো এখানে আছে কিনা। ঠিক আছে, মানে এনসিইআরটির মধ্যে আছে কিনা সেগুলো আমরা দেখে নেব। তো লেট আসছি। তাহলে এটা হয়ে গেল তোমার টোটাল মস সম্পর্কে। খুবই ডিটেইলে আমি সব কিছু বলে দিলাম। এখান থেকে যে কোনো কোশ্চেন সেবারে তোমরা নিটে আসলে আই থিঙ্ক তোমরা এখান থেকে সেটা ক্র্যাক করতে পারবে। তাহলে এনসিইআরটিতে যাওয়া যাক। তাহলে এটা হচ্ছে মস। দ্য প্রিডমিনেন্ট স্টেজ অফ দ্য লাইফ সাইকেল অফ মস ইজ দ্য গ্যামেটোফাইট, কোনো ডাউট নেই। হুইচ কনসিস্ট অফ 2 স্টেজ। দেখো তাহলে গ্যামেটোফাইটের 2টো স্টেজ থাকছে। ফার্স্ট স্টেজটা কি, প্রোটোনিমা, যেটা আমি বললাম ফার্স্ট স্টেজটা হচ্ছে প্রোটোনিমা, হুইচ ইজ ডেভেলপস ডিরেক্টলি ফ্রম দ্য স্পোর। তাহলে স্পোর থেকে ডিরেক্টলি তৈরি হচ্ছে, মানে ডিরেক্টলি স্পোরের ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হচ্ছে, প্রোটোনিমা তৈরি হচ্ছে। ইট ইজ ক্রিপিং, মানে বা মাটিতে বেয়ে বেয়ে চলে এবং সবুজ হয়, ব্রাঞ্চ হতে পারে, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস মানে ফিলামেন্টের মতো, মানে সুতোর মতো লাগে। এই যে আমরা দেখেছিলাম প্রোটোনিমার স্ট্রাকচারটা, দেখো তো প্রোটোনিমাটা অনেকটা সুতোর মতো দেখতে, ফিলামেন্টাস, এবং এটার ব্রাঞ্চও আছে। ওকে, তারপরে দেখো দ্য সেকেন্ড স্টেজ ইজ দ্য লিফি স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ হলো প্রোটোনিমা এবং সেকেন্ড স্টেজটা কি, লিফি স্টেজ, কারণ এর মধ্যে অনেক পাতা তৈরি হয়েছে, লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, মানে পাতা মানে রিয়েল পাতা নয়, লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, হুইচ ডেভেলপস ফ্রম দ্য সেকেন্ডারি প্রোটোনিমা অ্যাজ এ ল্যাটারাল বার্ড। তাহলে এই যে লিফি স্টেজটা প্রাইমারি প্রোটোনিমা থেকেও তৈরি হতে পারে, সেকেন্ডারি প্রোটোনিমা থেকেও তৈরি হতে পারে। এনসিইআরটির এই লাইনটা পড়ে গুলিয়ে ফেলার কিছু নেই। এনসিইআরটিতে এখানে বলেছে যে লিফি স্টেজ সেকেন্ডারি প্রোটোনিমার ল্যাটারাল বার্ড থেকে তৈরি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি প্রোটোনিমা থেকেও তৈরি হয়, যেটা এখানে ক্লিয়ার করে বলেনি। তাই এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হতে পারে। তাই আমি এখানে তোমাদের ডিটেইলে দেখালাম যে আসলে সেকেন্ডারি প্রোটোনিমাটা কীভাবে তৈরি হয়, সেকেন্ডারি প্রোটোনিমা কাকে বলে, এবং প্রাইমারি আর সেকেন্ডারি প্রোটোনিমার মধ্যে ডিফারেন্সটা কোথায়। বোঝা গেল? জাস্ট অরিজিনের ডিফারেন্স, অরিজিনটা সেকেন্ডারি প্রোটোনিমা এবং প্রাইমারি প্রোটোনিমার আলাদা। তাছাড়া মরফোলজিক্যালি এরা সেম, ফাংশনালিও এরা সেম। সেকেন্ডারি প্রোটোনিমার ল্যাটারাল বার্ড থেকে তোমার এই লিফি স্টেজটা বা ফোলিয়েজ স্টেজটা তৈরি হয়। এই ল্যাটারাল বার্ড কথাটা মনে রাখবে, কারণ কোন টাইপের বার্ড থেকে তৈরি হয় এই ফোলিয়েজ স্টেজটা, সেটা কিন্তু কোশ্চেনে আসতে পারে। তাহলে লিফি স্টেজটা তৈরি হচ্ছে প্রাইমারি প্রোটোনিমা থেকে তৈরি হয়, এখানে লেখা রয়েছে সেকেন্ডারি প্রোটোনিমা ল্যাটারাল বার্ড থেকে তৈরি হচ্ছে। তাও লিফি স্টেজে কী কী থাকছে দেখো, দে কনসিস্ট অফ আপরাইট স্লেন্ডার অ্যাক্সিস বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জড লিভস। তাহলে আমরা দেখলাম যে একটা মেইন অ্যাক্সিস ছিল এবং তার চারপাশে স্পাইরালি অ্যারেঞ্জড এরকম লিভস আমরা দেখলাম, সেই জন্য এটাকে লিফি স্টেজ বলছে। নাও দে আর অ্যাটাচড টু দ্য সয়েল থ্রু মাল্টি সেলুলার। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এনসিইআরটির মধ্যেও মেনশন করে দিয়েছে যে মাল্টি সেলুলার অ্যান্ড ব্রাঞ্চড রাইজয়েডস। তাহলে রাইজয়েডস হচ্ছে রুট লাইক স্ট্রাকচার, যেটা তোমার এই লিফি স্টেজের নিচের দিকে থাকে এবং লিফি স্টেজকে যেটা মাটির সাথে অ্যানকর করে রাখে, সেটা কি মাল্টি সেলুলার এবং ব্রাঞ্চড। লিভারওটসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাইজয়েডস হচ্ছে ইউনিসেলুলার এবং আনব্রাঞ্চড, এবং মসের ক্ষেত্রে রাইজয়েডস আর মাল্টি সেলুলার অ্যান্ড ব্রাঞ্চড। নাও দিস স্টেজ বিয়ার্স দ্য সেক্স অর্গান। এবারে আমরা এটা খুবই ডিটেইলে দেখলাম যে সেক্স অর্গানগুলো কী কী রয়েছে, আর্কিগোনিয়া, অ্যান্থ্রিডিয়া, এগুলো আমরা দেখলাম, তাদের স্ট্রাকচারগুলো দেখলাম, তাদের মধ্যে কীভাবে ফার্টিলাইজেশন হচ্ছে সেটা দেখলাম, এবং তারপরে জাইগোট কোথায় তৈরি হচ্ছে সেটাও আমরা দেখলাম, খুবই ডিটেলসে দেখলাম। এবং তোমাদের মস সম্পর্কে আর কোনো ডাউট থাকার কথা নয়, তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা আমাকে অফকোর্স জানাবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটা আমরা মিস করে গেছি, তো এটাকে ডিসকাস করে নেওয়া যাক। দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ মস বাই ফ্র্যাগমেন্টেশন। তাহলে ফ্র্যাগমেন্টেশন জেনারেলি সবার যেমন হয় এখানেও তেমন হবে, অ্যান্ড বার্ডিং হতে পারে। সেকেন্ডারি প্রোটোনিমায় বার্ডিং হতে পারে, মানে সেকেন্ডারি প্রোটোনিমা থেকে কিছু বার্ড গ্যামেটোফাইট তৈরি করছে, তাহলে সেটা থেকেই মানে তোমার আবার গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, তাই না? মানে কি দাঁড়াচ্ছে যে এই গ্যামেটোফাইটের স্ট্রাকচার থেকে সেকেন্ডারি প্রোটোনিমা, সেখান থেকে আবার গ্যামেটোফাইট, তাহলে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন হলো। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি প্রোটোনিমা থেকে বার্ডের মাধ্যমে আবার গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন হলো। ঠিক আছে, তাহলে বার্ডিং হতে পারে এবং ফ্র্যাগমেন্টেশন হতে পারে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে জিমি, মানে আমরা যেটা দেখেছিলাম যে অ্যাসেক্সুয়াল বার্ড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য লিভারওটস, সেটাও মসেদের ক্ষেত্রে তৈরি হতে কখনো কখনো দেখা যায় জিমি। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মসেদের ক্ষেত্রে জিমি তো থাকে কিন্তু জিমি কাপস থাকে না, খুব ইম্পর্টেন্ট। মসেদের ক্ষেত্রে কিন্তু জিমি কাপস থাকে না,
একমাত্র লিভারওর্সদের ক্ষেত্রেই জিমি কাপস দেখতে পাওয়া যায়, মসেদের ক্ষেত্রে জিমি কাপস থাকে না। কিন্তু জিমি ফর্মেশন হতে পারে। জিমি ফর্মেশনটা জেনারেলি এই প্রোটোনিমার ঠিক টার্মিনাল পয়েন্টে, মানে এই পয়েন্টগুলোতে জিমি ফর্মেশন হতে পারে। এই পয়েন্টগুলোতে কী হতে পারে? জিমি ফর্মেশন, এই পয়েন্টগুলোতে মানে একদম টার্মিনাল পয়েন্টে প্রোটোনিমার, সেখানে জিমি ফর্মেশন হতে পারে এবং সেই জিমিগুলো আবার ডিট্যাচ হয়ে গিয়ে তোমার এই লিফি স্টেজ তৈরি করতে পারে। ঠিক আছে, নাও দেখো, ইন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য সেক্স অর্গানস in sexual reproduction the sex organs antheridia and archegonia are produced at the apex of leafy shoots। আমরা দেখলাম মেইন ব্রাঞ্চকে বলা হচ্ছে মেল ব্রাঞ্চ, যার অ্যাপেক্সে অ্যান্থ্রিডিয়া তৈরি হচ্ছে। ল্যাটারাল ব্রাঞ্চকে বলা হচ্ছে ফিমেল ব্রাঞ্চ, যার অ্যাপেক্সে আর্কিগোনিয়া তৈরি হচ্ছে। আফটার ফার্টিলাইজেশন দ্য জাইগোটস ডেভেলপস ইনটু এ স্পোরোফাইট। তাহলে ফার্টিলাইজেশনের পরে জাইগোট থেকে স্পোরোফাইট তৈরি হয়। ঠিক আছে, জাইগোট থেকে স্পোরোফাইট তৈরি হয়। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড সেল, ফার্স্ট ডিপ্লয়েড সেল এবং ফার্স্ট সেল অফ দ্য স্পোরোফাইটিক জেনারেশন, যেটা আমি তোমাদেরকে একদম ফার্স্ট লেকচারের শুরুতে তোমাকে কোশ্চেন করেছিলাম। না দেখো, কনসিস্টিং অফ এ ফুট, সিটা এবং ক্যাপসুল। তাহলে স্পোরোফাইটের তিনটে স্ট্রাকচার থাকছে ইম্পর্টেন্ট, ফুট, সিটা এবং ক্যাপসুল, যেটা আমরা অলরেডি দেখলাম। এটা হচ্ছে স্পোরোফাইট এবং স্পোরোফাইটের তিনটে স্ট্রাকচার রয়েছে, ফুট, সিটা এবং ক্যাপসুল। ওকে, তারপরে দেখো, দ্য স্পোরোফাইট ইন মস ইজ মোর ইলাবোরেট দ্যান দ্যাট ইজ লিভারওট। লিভারওটের ক্ষেত্রে আমরা ফিউ মিলিমিটার স্পোরোফাইট দেখেছিলাম, কিন্তু মসের ক্ষেত্রে স্পোরোফাইটটা অনেক বড়ই হয় লিভারওটদের থেকে। অর্থাৎ ক্যাপসুল কন্টেন্স স্পোর্স। তাহলে এই যে ক্যাপসুল পার্টটা আমরা দেখলাম স্পোরোফাইটের, তার মধ্যে স্পোর তৈরি হয়। স্পোর কী করে তৈরি হয় আমরা দেখলাম, যে স্পোর্স ফর্মড ফ্রম মিওসিস সেল ডিভিশন অফ স্পোর মাদার সেল। স্পোর মাদার সেলের মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর তৈরি হয়। তারপরে স্পোর কী করে ডিসপার্স করে এবং স্পোর যে ক্যাপসুলের মধ্যে থেকে বাইরে ছড়িয়ে পড়ে। এবারে মসেদের ক্ষেত্রে দেখা যায় যে স্পোর ডিসপার্সালের ক্ষেত্রে বিশেষ কিছু মেকানিজম বা ফিনোমিনন রয়েছে। তাই বলছে মসেস হ্যাভ অ্যান ইলাবোরেট মেকানিজম, হেভি স্পেশালাইজড মেকানিজম রয়েছে ফর স্পোর ডিসপার্সাল। ঠিক আছে, কিছু কিছু মসের ক্ষেত্রে, জেনারেলি ফিউনারিয়ার ক্ষেত্রে টিথ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ওই তোমার এই ক্যাপসুলের মধ্যে কিছু টিথ লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ক্যাপসুলের মধ্যে কিছু টিথ লাইক স্ট্রাকচার কিছু মসের ক্ষেত্রে, লাইক ফিউনারিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটাকে, এই ধরনের টিথ লাইক স্ট্রাকচারকে বলা হয় পেরিস্টোমিয়াল টিথ। ঠিক আছে, এই ধরনের টিথ লাইক স্ট্রাকচারকে বলা হয় পেরিস্টোমিয়াল টিথ। তাহলে পেরিস্টোমিয়াল টিথ সাইডে লিখে নাও, পেরিস্টোমিয়াল টিথ, পেরিস্টোমিয়াল টিথ। ঠিক আছে, এই পেরিস্টোমিয়াল টিথ তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? দে আর প্রেজেন্ট ইন ফিউনারিয়া। ঠিক আছে, এবং দে হেল্পস ইন স্পোর ডিসপার্সাল, ঠিক আছে, এরকম কিছু আরও স্পেশালাইজড স্ট্রাকচার অন্যান্য মশাদের ক্ষেত্রে থাকে, যারা কিনা স্পোর ডিসপার্সালে হেল্প করে। এরপর আমরা দেখব কিছু কমন এক্সাম্পল অফ মস। কমন এক্সাম্পল হচ্ছে ফিউনারিয়া, পলিট্রাইকাম এবং স্ফ্যাগনাম। স্ফ্যাগনাম আমরা অলরেডি দেখেছি, স্ফ্যাগনামকে বলা হয় পিট মস, কারণ স্ফ্যাগনাম থেকে পিট নামক জ্বালানি পাওয়া যায়। ঠিক আছে, তাই স্ফ্যাগনামকে পিট মস বলা হয়। তাছাড়া ফিউনারিয়া আছে এবং পলিট্রাইকাম, এই এক্সাম্পলগুলো মনে রাখবে, যেহেতু এটা এনসিইআরটি দেওয়া রয়েছে, এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফিউনারিয়া, পলিট্রাইকাম এবং স্ফ্যাগনাম হচ্ছে তোমার মসের এক্সাম্পল। এবারে আমরা কিছু মসের ছবি দেখে নেব। দেখো, ফার্স্ট ইমেজটা এখানে দেখা যাচ্ছে। দেখো, এই একটা মসের ছবি, যেখানে আমরা গ্যামেটোফাইটস দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে গ্যামেটোফাইটস, পাতার মতো লিফি স্ট্রাকচার, এবং গ্যামেটোফাইটস থেকে বড় হয়ে বেরিয়ে এসছে স্পোরোফাইট, তার মাথায় রয়েছে ক্যাপসুল, যেটা আমরা অলরেডি খুব ভালো করে দেখেছি। এরপরে দেখো, গ্যামেটোফাইটসের আরেকটা ছবি দেখা যাচ্ছে। এই যে স্পাইরালভাবে লিভসগুলো অ্যারেঞ্জ হয়ে রয়েছে এবং তার উপর দিয়ে এই সরু সরু স্পোরোফাইটস এইভাবে উঠে গেছে। ঠিক আছে, গ্যামেটোফাইটস অ্যান্ড স্পোরোফাইটস। তারপরে দেখো এই ছবিটায়, এখানে ক্যাপসুলগুলোকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে ক্যাপসুল সব একটা, এবং ক্যাপসুলের মাথার এই পোর্শনটা থেকেই ডিসপার্স করে কি হবে না, তোমার স্পোরগুলো বেরিয়ে আসবে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি কি, নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যামেটোফাইটসগুলোকে দেখা যাচ্ছে। এই যে গ্যামেটোফাইটস। ঠিক আছে, এরপর আরেকটা ছবি রয়েছে। এই যে এটা হচ্ছে তোমার স্ফ্যাগনাম বা পিট মস। এটাকে স্ফ্যাগনাম বা এটাকে বলা হয় পিট মস, বা এটাকে বগ মসও বলা হয়, বগ মস। ঠিক আছে, এটা হচ্ছে স্ফ্যাগনাম, যেটা কিনা একমাত্র মানে ওয়ান অফ দ্য ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট মস হচ্ছে এইটা, ওয়ান অফ দ্য ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট মস। ঠিক আছে, এইবারে আমরা এনসিইআরটির ছবিগুলো দেখে নেব। তো লেট আস সি।
এটা হচ্ছে এনসিইআরটির ছবি। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ফিউনারিয়ার ছবি দেখা যাচ্ছে, যেখানে আমরা ক্যাপসুল দেখতে পাচ্ছি, ক্যাপসুল দেখা যাচ্ছে, সিটা, নিচে ফুট রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে না। তাছাড়া এই লিভস মানে অ্যাকচুয়ালি লিভ লাইক স্ট্রাকচার, নট ট্রু লিভস, মেইন অ্যাক্সিস একটা দেখা যাচ্ছে এবং রাইজয়েডস দেখা যাচ্ছে। এদের রাইজয়েডস হচ্ছে কীরকম মাল্টি সেলুলার এবং ব্রাঞ্চড। এটা হচ্ছে গিয়ে তোমার ওই ফোলিয়েজ পার্ট অফ গ্যামেটোফাইট, ফোলিয়েজ স্টেজ অফ গ্যামেটোফাইট, এবং তার উপরে স্পোরোফাইটটা তৈরি হয়েছে। বোঝা গেল? এরপরে আমরা এর সাইডে দেখা যাচ্ছে স্ফ্যাগনাম। তো এটা হচ্ছে স্ফ্যাগনামের প্ল্যান্ট বডি। স্ফ্যাগনামের এই যে আর্কিগোনিয়াল ব্রাঞ্চ, মানে কি, এটা হচ্ছে ল্যাটেরাল ব্রাঞ্চ যার মাথায় আর্কিগোনিয়াম তৈরি হবে। আর স্ফ্যাগনামে দেখা যাচ্ছে অ্যান্থ্রিডিয়াল ব্রাঞ্চ, যেটা হচ্ছে গিয়ে তোমার মেইন অ্যাক্সিসের ব্রাঞ্চ এবং যার উপরে কি তৈরি হবে, যার উপরে তোমার মেল যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে স্ফ্যাগনাম, এটা হচ্ছে স্ফ্যাগনামের ছবি, বা আমরা যেটা জানি যেটাকে বলা হয় পিট মস বা বগ মস, তার ছবি। তবে জেনে রাখবে যে স্ফ্যাগনামের মধ্যে নো জিমি ফর্মেশান, ঠিক আছে, মানে স্প্যাগনামের মধ্যে এটা লেখো বরং জিমি ফর্মেশান ইজ অ্যাবসেন্ট ইন স্প্যাগনাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের এনসিইআরটি থেকে, টোটাল এনসিইআরটি থেকে আমরা দেখলাম যে মস সম্পর্কে কী কী লেখা রয়েছে, এবং সেটাই আমরা একটু আগেই অলরেডি খুব ডিটেলসেই দেখে নিয়েছি যে মসের লাইফ সাইকেল, বিভিন্ন স্টেজ, এবং কোনটাকে প্রাইমারি কোনটাকে সেকেন্ডারি প্রোটোনিমা বলে, এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন হয়। তো তোমরা এটা ভালো করে বারবার করে রিকল করবে বাড়িতে, এবং ছবিটা অফকোর্স আঁকবে। তার সাথে সাথে আমি যে ডিপিপি দেবো, যে এমসিকিউগুলো দেবো, সেই এমসিকিউগুলো তোমরা সলভ করবে, এবং দেখবে বারবার এমসিকিউ সলভ করতে করতে, বারবার রিকল করতে করতে এই ব্যাপারগুলো তোমাদের মনে থেকে যাবে। এগুলো নিয়ে খুব একটা চাপ নেওয়ার কোনো দরকার নেই। তোমরা জাস্ট বারবার করে এমসিকিউগুলো সলভ করলেই বুঝতে পারবে যে তোমাদের ইনফরমেশানগুলো মাথায় রিটেন করে যাচ্ছে। ঠিক আছে, এবং এরপর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা অফকোর্স আমাকে জানাবে। আর আজকে এই অবধি।